বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স এবং আমার শুভাকাঙ্ক্ষী সকলকে সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী ইউটিউব চ্যানেলটি আমি খুলেছি এই জন্য যে সত্য ন্যায়ের পথে থাকব এবং অন্যায়ের প্রতিবাদ সহ বাংলাদেশের যে কোনো ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতার পরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশের ২৪ এবং ২৫ অর্থাৎ ২৪-এর ৫ই আগস্টের পূর্ব মুহূর্ত এবং পরবর্তী মুহূর্ত কিছু রাজনৈতিক অবস্থা নিয়ে কথা বলবো। বাংলাদেশের ৫ই আগস্টের যে গণঅভ্যুত্থান হয় অর্থাৎ আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে যে আন্দোলন করে যে গণঅভ্যুত্থান হলো, এতে বাংলাদেশের ১৬ কোটি ছাত্র জনতা, সাধারণ মানুষ, কৃষক, ভ্যান চালক, বিভিন্ন পেশাজীবীর মানুষের শতভাগ উপস্থিতির মাধ্যমে এবং শতভাগ আন্দোলন এবং প্রতিবাদের মাধ্যমে এই গণঅভ্যুত্থানটি হয়েছে। কিন্তু ৫ই আগস্টের বিগত সময়ে যদি একটু আমরা পূর্ব মুহূর্ত দেখি, তাহলে দেখবেন বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে বড় এবং বৃহৎ, সেই দলগুলোর ভূমিকা কী এবং এই আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে তাদের রাজপথে কতটুকু অবস্থান ছিল। আসলে বাংলাদেশে ৫ই আগস্টের পূর্ব মুহূর্তে অর্থাৎ আমরা যদি ধরতে যাই, তাহলে ২০১৮ সালের ডামি নির্বাচনের পরে ২০১৮ সালের ডামি নির্বাচনের পরবর্তী সময় থেকে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বললে তাদেরকে গুম খুনের শিকার হইতে হয়েছে। কিন্তু বর্তমানে যে বড় বৃহৎ রাজনৈতিক দলগুলো রয়েছে, সেখানে আমরা যদি একটু তাদের পূর্ব অবস্থান দেখতে যাই, পূর্বের অবস্থান দেখতে গেলে দেখা যাবে যে আসলে তারা তাদের বর্তমানে যে জনবল, মানে আমি বৃহৎ অর্থাৎ বৃহৎ বলতে কি বোঝাই, যে কোনো একটি রাজনৈতিক দলে অনেক জনগণের সমাগম, অনেক ব্যক্তিবর্গ থাকবে। তো ঠিক এই বড় বড় রাজনৈতিক দলগুলোর ৫ই আগস্টের পূর্ববর্তী আমরা যদি অবস্থান দেখতে যাই, তাহলে দেখবেন যে পূর্বের ঘটনাগুলো থেকে দেখেন যে বড় বড় রাজনৈতিক দলগুলোতে এত যদি জনগণ থাকতো, আজকের এই ৫ই আগস্টের পরে বিএনপি বলেন, জামাত বলেন, এত জনগণ, এই জনগণগুলো যদি তাদের আগে এরকম ওপেন হইতে থাকতো, তাহলে শেখ হাসিনা ১৭ বছর কেন ১৭ ঘন্টায়ও বাংলাদেশে ক্ষমতায় থাকতে পারতো না। আমি এতটুকু বোঝাচ্ছি যে রাজনৈতিক শিষ্টাচারের পরিবর্তন করতে হবে এবং বাংলাদেশের ১৬ কোটি জনগণের এতটুকু চিন্তা করা উচিত যে দেখেন ৫ই আগস্টের পূর্বের যে আন্দোলন সংগ্রামগুলো এবং শেখ হাসিনার এবং আওয়ামী ফ্যাসিস্টের বিভিন্ন অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে বাংলাদেশে কোন কোন রাজনৈতিক দলগুলো রাজপথে আন্দোলন করেছে এবং চোখে চোখ রেখে এবং পুলিশের সামনাসামনি গিয়েও তারা তাদের প্রতিবাদী কণ্ঠস্বরে এই আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলেছিল। আমরা যদি ধরতে যাই, ছোট ছোট দলগুলো খুব ভালো ভূমিকা রেখেছিল। তার মধ্যে ৫ই আগস্টের আগে যদি আমরা ধরতে যাই, অন্যতম একটি সংগঠন হচ্ছে গণ অধিকার পরিষদ, জিওপি, অর্থাৎ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের এবং রাশেদ খান এবং ফারুক হাসান সহ যাদের নেতৃত্বে এই সংগঠনটি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক সংগঠন গণ অধিকার পরিষদ। এই এই তরুণ নেতৃত্বের এই সংগঠনের কথা আপনারা ৫ই আগস্টের পূর্বে
একবার ভেবে দেখবেন যে আসলে এই নুরুল হক নূর, এই রাশেদ খান, এই ফারুক হাসান, এই হাসান আল মামুন, এই গণ অধিকার পরিষদ, এই সংগঠন কিভাবে আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিল এবং প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে কাজ করেছিল এবং এই আওয়ামী ফ্যাসিস্টের এই শেখ হাসিনা খুনি হাসিনার চোখে চোখ রেখে তার অন্যায়ের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করে গিয়েছিল। আপনারা এগুলো দেখেন এবং আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন এই 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মেন মাস্টার মাইন্ড হিসাবে কে কাজ করেছে। আজকে ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদ। এই ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন ছেলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে বাংলাদেশের আজকে গণঅভ্যুত্থানে দেখবেন বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ে যে সমন্বয়কগুলো ছিল সেগুলো বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরাই ছিল এবং দেখবেন আপনাদের বর্তমানে উপদেষ্টা মণ্ডলীর সদস্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ওনাকে ওনার পূর্ববর্তী রাজনৈতিক এবং তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবেন যে সে এই আন্দোলন সংগ্রামে কিভাবে এত ওতপ্রোতভাবে সে যুক্ত মানে ছিল, কেন ছিল, কিভাবে ছিল, কিভাবে তার এত জ্ঞানের পরিধি বেড়ে গেল। সে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আমাদের সংগঠনের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি ছিল এবং এনসিপির আখতারুজ্জামান আক্তার সদস্য সচিব, সে একজন সমন্বয়ক ছিল। সে ছিল ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সেক্রেটারি এবং রাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, সে ছিল এই গণ অধিকার পরিষদের কাজ করেছে একসময় এবং ডাকসুতে একসময় নির্বাচন করেছে। তো যাই হোক, এগুলো মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে আসলে বাংলাদেশের রাজনৈতিক শিষ্টাচার পরিবর্তন। শিষ্টাচার বলতে আসলে আমরা কি বুঝি? বাংলাদেশ রাজনীতিবিদদের আচরণবিধি চেঞ্জ হতে হবে এবং সংগঠনগুলোর যে গণতান্ত্রিক নিয়মগুলো রয়েছে, বিভিন্ন সংগঠনের বিভিন্ন সাংগঠনিক নিয়ম, এগুলো পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিকে শিষ্টাচারের পরিবর্তন ঘটাতে পারি আমরা। তো চলে আসি আমরা এখন, সেটা হচ্ছে জামাত এবং বিএনপি। আপনারা 5ই আগস্টের পূর্ববর্তী সময় দেখবেন যে বিএনপির পার্টি অফিস দীর্ঘ সময় বন্ধ ছিল। আপনারা জামাতকে দেখবেন, জামাত করে বা আমি জামাত করি এই কথা বলার মতো কারো সাহস ছিল না। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে মোটর সাইকেলের 1000 2000 শোডাউন, বিএনপির বিভিন্ন কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন লোক আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আসলে 5ই আগস্টের পূর্বের কথা ভুলে যায়েন। আল্লাহর নিয়ামতকে আপনারা এইভাবে বিচক্ষণতার সহিত অবহেলা করিয়েন, কারণ এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। শেখ হাসিনা যদি 41 সাল পর্যন্ত থাকতো তাহলে বিএনপি জামাত বাংলাদেশে নাম কখনোই থাকতো না। এটা আল্লাহ প্রদত্তর মাধ্যমেই আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন রাজনৈতিক দল ব্যতীত ছাত্র, সাধারণ জনতা মাস্টার মাইন্ডই কিন্তু আমাদের রব মহান আল্লাহ তাআলা। তো এটা তার নিয়ামত, আপনার নিয়ামতের কে খেয়ানত করেন না। এই জন্য বলতেছি যে বিভিন্ন রাস্তাঘাট, টেন্ডারবাজি, বিভিন্ন জায়গায় সমস্যা, মারামারি, জুলুম, অন্যায়, অত্যাচার, গন্ডগোল, রাস্তা দখল, চাঁদাবাজি সব কিন্তুকেই বড় দলগুলিরই কোনো না কোনো অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বা কর্মী যুক্ত রয়েছে। এবং 5ই আগস্ট পরবর্তী সময় যদি আমরা দেখতে যাই, বাংলাদেশে যদি সব থেকে চাঁদাবাজি বেশি হয়েছে, বিভিন্ন একটি রাজনৈতিক দলের বিভিন্ন অঙ্গ সংগঠনও এই চাঁদাবাজের সঙ্গে জড়িত রয়েছে। হ্যাঁ, এই জন্যই বললাম আজকে কেন বিএনপির আজকে বৃহৎ দল। আমরা কেন বললাম 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে তাদের অবস্থান এবং পরবর্তী অবস্থান। আসলে বিএনপি বৃহৎ দল, তো এখানে অনেক ধরনের লোকজনের সমাগম থাকবে,
অনেক চারিত্রিক গুণাবলীর মানুষজন থাকবে। তো আমি এতটুকু বলতে চাই যে আপনাদের উচিত যে জনগণের জন্য যারা ভালো হবে এবং সমাজে নেতৃত্ব স্থান যাদের জন্য প্রযোজ্য, যারা দেওয়ার যোগ্যতা রাখে, তাদেরকেই আপনারা জায়গা করে নেন। এ ব্যতীত হাইব্রিডকে আপনারা জায়গা করে দিয়েন না। এতে শুধু আপনাদের দলের ক্ষতি এমন না, এতে কিন্তু বাংলাদেশের 16 কোটি জনগণেরও ক্ষতি। কারণ আপনারা বাংলাদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল, অনেক অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন বিগত সময়ে, অনেক নেতাকর্মী আপনাদের গুম খুনের শিকার হয়েছে এবং বাংলাদেশের একমাত্র আবাসন নেত্রী এবং অন্যায় অত্যাচার নির্যাতন এর শিকার হয়েছে সেই নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া এবং তার হাত ধরেই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে। তো আপনারা তাদের এই ত্যাগকে আপনারা নষ্ট করেন না, এই ত্যাগের মর্যাদাকে আপনারা অসম্মান করিয়েন না। আপনারা আপনাদের সাংগঠনিক কারিকুলামগুলি একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন এবং এই হাইব্রিডদের থেকে অনেক দূরে থাকেন। এতে শুধু আপনাদের দলের উপকার না, এখানে বাংলাদেশের 16 কোটি জনগণের উপকার। কারণ সামনে নির্বাচন হলেও আপনারাই যেহেতু সর্ববৃহৎ দল ক্ষমতায় যাবেন, সুতরাং বাংলাদেশের জনগণের আপনাদের প্রতি অভিযোগ থাকবে, অভিমান থাকবে, অভিরোষ থাকবে অনেক এবং তাদের প্রতি আপনাদের অনেক দায়বদ্ধতা থাকবে এবং সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আপনাদের উচিত এগুলো প্রতিবাদ করা। তো যাই হোক, আমি আসলে একটি ইউটিউব চ্যানেল খুলেছি যে আমি আমার রাজনৈতিক বিষয়ে এবং বাংলাদেশের বিভিন্ন কিছুর বিষয়ে, বিভিন্ন অস্থিতিশীল পরিবেশের বিষয়ে এবং বাংলাদেশের রাজনৈতিক মহল থেকে শুরু করে অন্যায় এর বা বিভিন্ন ধরনের অন্যায় হয়ে থাকে বাংলাদেশে, বিভিন্ন ব্যক্তি অন্যায় করে থেকেছিল, আমি তাদের সমালোচনা করব এবং এটা একটা গণতান্ত্রিক দেশ, 5ই আগস্টের পরে আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি। তো সুতরাং আমার চোখে যেটা খারাপ লাগবে বা আমার বিবেক থেকে যেটা খারাপ লাগবে, যেটা আমার বিবেককে নাড়া দিবে, সেই বিষয়ে আমি আপনাদের সামনে এইভাবে কথা বলে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনারা সকলে আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন এবং অবশ্যই আপনাদের কষ্ট হলেও একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবেন কেন? সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো অনেকে দেখতে পাবে এবং আমিও আপনাদের সামনে এই বিষয়গুলোর উপর কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব এবং উৎসাহিত হব। তো আপনারা আমাকে একটু দয়া করে উৎসাহিত করবেন এবং আমার এই সংগ্রাম ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন দয়া করে একটু এবং আমার পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আমি রাজনীতিবিদও না, আমি একদম নতুন। আমি আমার বিবেককে মানে আমি আমার জ্ঞানের যে প্রতিভা, এটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং বিভিন্ন বিষয়ে কথা বলার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন এবং সকলের জন্য দোয়া রইল, আমার জন্য সকলে দোয়া করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি চলে যাচ্ছি এবং সকলে কষ্ট হলেও আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।